জয় হিন্দ। দেখো, আজকের ক্লাসে আমরা গ্রুপ ডির যে এক্সামটা চলছে না, সেটারই 18 তারিখের 3টা শিফটেরই যেই ম্যাথমেটিক্সের প্রশ্নগুলো এসেছিল সেগুলো ডিসকাস করবো। কেমন? তোমরা যারা যারা নেক্সট শিফটে পরীক্ষা দিবে, ক্লাসটা শুরু থেকে শেষ অবধি দেখো। আর অত তোমরা চাপ নিও না, সোজাই কোশ্চেন আসছে, বুঝতে পারছো? কিছু কোশ্চেন ক্যালকুলেটিভ আসছে, এটা একদম শুরু থেকেই আসছে, এমন না যে নতুন আসছে। তো ঠিকঠাকই আছে। 25টার মধ্যে তুমি ধরে নাও 19 থেকে 20টা প্রশ্ন তুমি খুব সহজে বানিয়ে নিতে পারবা। বাকি 5টার মধ্যে হয়তো 2-3টা ক্যালকুলেটিভ, 1-2টো তোমার একটু ল্যাঙ্গুয়েজ বেসড, ব্যাস এটাই ব্যাপার। এখানে তুমি সময় কম লাগাবা, তাতে ওই দিকে যে ক্যালকুলেটিভ ম্যাথগুলো আছে সেগুলো তো একটু সময় দিয়ে দিবা। আর এগুলো খুব সহজে হয়ে যাবে, বুঝতে পারো? তো 19-20টা অঙ্ক না, একদম সোজা আসছে, অত চাপ নেওয়ার দরকার নেই। তো চলো শুরু করা যাক। দেখো, আজকে প্রথম যেই প্রশ্নটা আছে, বলছে 5 টাকায় চারের দরে লেবু বিক্রি করে এক বিক্রেতার 10% লাভ হয়, তবে সে কোন দরে লেবু কিনেছিল, তাই তো? কালকে এই রকম প্রশ্ন না 3টা শিফটেই তোমাদের এসেছিলো, জানো তো? মানে অন্যরকমভাবে দেওয়া ছিল, বলছিল যে ধরো মানে 1 টাকায় 5টা লেবু বিক্রি করে একটা বিক্রেতার 50% লাভ হচ্ছে, তাহলে 1 টাকায় সে কতটা লেবু কিনেছিল। তো এই ধরনের প্রশ্ন আসছে, তো কনসেপ্ট তোমার সেমই হয়, বুঝতে পারলে? তো মনে রাখবা, সবসময় উপরে তোমার কি হয়, টাকাকে রাখা হয়, ঠিক আছে? উপরে হচ্ছে টাকা আর নিচে হচ্ছে তোমার বস্তু। কেমন? যেমন দেখো, এখানে আমি কি বলেছে, 5 টাকায় চারের দরে, তো টাকাকে আমি কোথায় রাখবো? উপরে। আর নিচে রাখবো কি? চার। বস্তু হয়ে গেল। বলছে বিক্রি করে 10% লাভ হয়, তার মানে এইটা আমার কি দেওয়া আছে? সেলিং প্রাইস দেওয়া আছে, তাই তো? আর দেখো, আমাকে কি বলেছে? 10% লাভ হয়। মনে রাখবা, সবসময় কস্ট প্রাইস যেটা হয় সেটা তোমার কি হয়? 100% হয়, তাই না? আর সেলিং প্রাইস কী হবে? বলছে 10% লাভে, মানে 110%, তাই তো? তাহলে আমরা বলতে পারি যে এই 110% যে আছে, এটার মানই এটা আমাকে দেওয়া আছে 5/4। আর আমাকে বের করতে হবে কি, যে কোন দরে লেবু কিনেছিল, মানে 100%-এর দাম আমাকে বার করতে হবে। তো ব্যাস, তুমি ফাট করে বের করে নাও, তাই না? দেখো, আমাকে কি বলেছে, যে 110%-এর মান আমাকে দেওয়া আছে 5/4, তাই তো? তাহলে 1%-এর মান কত হবে বলো তো? এটা হয়ে যাবে তোমার 5/4 বাই হচ্ছে তোমার 100, সরি 100 কেন, 110, তাই তো? তো 100%-এর মান কত হয়ে যাবে? তো এটার সাথে তুমি 100% গুণ করে দাও, তো ইন্টু 100, তাই তো? এবার দেখো, 4 বারে এটা কেটে যাবে তোমার 25 বার, তাই তো? 5 বারে এটা কেটে যাবে তোমার 5 দুগুণি 10, 5 দুগুণি 10। তো এটা এলো কত তোমার? 25/22, তাই তো? এটাই এলো 100%-এর মান। তা আমি তোমায় কি বলেছিলাম, যে উপরে যেটা থাকে সেটা তোমার কি হয়ে যায়? টাকা হয়ে যায়। আর নিচে যেটা থাকে সেটা তোমার কি হয়ে যাবে? বস্তু হয়ে যাবে। তার মানে এটা বলতে পারি যে 100%-এর মান যদি এটা হয়, তার মানে সে 25 টাকায় 22টা বস্তু কিনেছিল। কি বলছে? 20 টাকায় 22টি হবে না, 22 টাকায় 25টি হবে না, 25 টাকায় 22টি বস্তু। অপশন নাম্বার সি কারেক্ট অ্যান্সার। ঠিক আছে? তো এইভাবে তোমরা করে নেবা। সবসময় মনে রাখবা, উপরে টাকাকে রাখতে হবে, নিচেকে বস্তুকে। ঠিক আছে? তারপর যেরকম প্রশ্ন বলবে সেরকম তুমি করে দিবা। কেমন? চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের পরীক্ষাতে এসেছিল। বলছে একটি ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল 864 বর্গ সেন্টিমিটার হলে তার আয়তন কত হবে, তাই তো? দেখো, অ্যাকচুয়ালি না প্রশ্নটা এরকম আসেনি। আচ্ছা, এটা করে নি, তারপর আমি তোমাকে অ্যাকচুয়াল প্রশ্নটা বলছি, ঠিক আছে? তো দেখো, কিউবের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল কি হয়? 6a², তাই তো? আর এটারই মান আমাকে কত দেওয়া আছে? 864। তো 6 বারে যদি কাটি, 6×14 84, 2×4 6×4 24, তাহলে এ স্কোয়ারের মান আমি কত পেয়ে গেলাম? 144। তাহলে এ কত পাবো? মানে এ যদি বের করতে হয়, স্কোয়ার সরাতে হবে, তো এইদিকে স্কোয়ার সরানোর জন্য এদিকে আন্ডার রুট। তো 144কে আন্ডার রুটের বাইরে বার করি, কত আসবে? 12। তার মানে এ এর মান আমি কত পেয়ে গেলাম? 12। আমাকে জিজ্ঞেস করেছি কি, তার আয়তন কত হবে? ঘনকের মানে কিউবের আয়তন তোমার কি হয়? এ কিউব হয়, তাই তো? তো এ এর মান আমরা পেয়ে গেছি 12, এর কিউব কত হয়ে যাবে? তোমার 1728, তাই তো? অপশন নাম্বার বি কারেক্ট অ্যান্সার। ঠিক আছে? অ্যাকচুয়ালি পরীক্ষাতে প্রশ্ন কী এসেছিলো জানো? দেওয়া ছিল যে একটা যে কিউব আছে, তার কিউবের প্রতিটা বাহুর মান, ধরো কোনো একটা কিছু দেওয়া আছে, ধরো দেওয়া আছে 10 সেন্টিমিটার, ঠিক আছে? বলেছিল একটা কিউবের মানে প্রত্যেকটা বাহুর মান তোমার 10 সেন্টিমিটার হলে তার সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল বার করো, ঠিক আছে? তো সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল কী হয়? 6a²। তো তোমার কী হয়ে যাবে? 6 ইন্টু 10-এর স্কোয়ার কোথায় যাবে? 100, তো 600 হয়ে যাবে। তো এই ধরনের প্রশ্ন তোমাকে এসেছিলো, ঠিক আছে? অ্যাকচুয়ালি আমি তোমাকে এখানে একটু মডিফাই করে দিয়েছি। এখানে তুমি যেটা তোমার সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল সেটাও জানতে পারলা, আয়তন জানতে পারলা। আচ্ছা, কিউব থেকে তোমাকে আর কী কী জিজ্ঞেস করতে পারে? একটা তোমাকে জিজ্ঞেস করবে যে, কী নাম জানো ওটা? এই 4 দেওয়ালের ক্ষেত্রফল, ঠিক আছে? মানে যেটাকে আমরা বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল বলি, মানে কার্ভ সারফেস এরিয়া। এটা হয়ে যাবে তোমার 4a², ঠিক আছে? এই জিনিসটাও মনে রাখবা। আর একটা তোমাকে জিজ্ঞেস করে কর্ণ, ঠিক আছে? তো কর্ণ কত হয় বলো তো? এটা হচ্ছে তোমার a√3, ঠিক আছে? এই 4টা ফর্মুলাই মনে রাখবা, কেমন? চলো নেক্সট কোশ্চেন দেখো।
বলছে একটি গ্রামের জনসংখ্যা প্রথমে 18,450 ছিল, কিছুদিন পর তা বৃদ্ধি পেয়ে 21,955 জন হলো, তবে গ্রামের জনসংখ্যার শতকরা পরিবর্তন কত হবে? সোজাই অঙ্কটা কি বলেছে, 18,450 জন ছিল, সেখান থেকে বেড়ে হয়েছে তোমার কত, 21,955। ঠিক, তো কত বৃদ্ধি হয়েছে দেখো তো। তো 5 থেকে 5 শূন্য গেল, তো 5, 5 থেকে 5 গেল 0, 9 থেকে 4 গেল 5, 21 থেকে তোমার 8 গেলে কত হবে, 3। তো এটা তোমার কি হয়েছে, বৃদ্ধি হয়েছে কত থেকে, 18,450 থেকে। তো 18,450, আর কি করতে হবে, এটাকে পার্সেন্টেজ বার করতে হবে, তাই না, 100 দিয়ে গুণ। তো ব্যাস, এবার তুমি কাটাকাটি করে নাও, অ্যান্সার বার করে নাও। দেখো, এই একটা শূন্য দিয়ে এই একটা শূন্য কেটে গেল, 5 দিয়ে যদি কাটি কত হবে, 5 বার এটা হয়ে যাবে তোমার 5 3 15, 3 4, 5 6 30, 5 9 45, 5 বার এটা কেটে যাবে তোমার 2 বার, তাই তো। তো দেখো উপরে কত আসছে, আর তো কাটাকাটি যাবে না, তো উপরে আসছে তোমার 5 দুগুণি 10 আর 35 দুগুণি 70, আর নিচে কত আসছে 369, তাই তো, 369। এবার এটাকে তোমাকে ভাগ করে অ্যান্সার বার করে নিতে হবে, তাই না। এবার দেখো ক্যালকুলেশন যখন তোমার একটু কঠিন হয়ে যাবে কিনা, তুমি চেষ্টা করবে যে ওটা কী করে সহজ বানানো যায়, ঠিক আছে। দেখো, কারণ দেখো অপশানও দেখো এমনভাবে দিয়েছে 16.78, 18.89, 22.59, 23.67, একটু ক্যালকুলেটিভ। কিন্তু একটা জিনিস দেখো, অপশানের মাঝখানে গ্যাপ আছে, তাই না, প্রত্যেকটা অপশানের মাঝখানে কিছু কিছু গ্যাপ আছে, যেমন এটা থেকে 2-এর গ্যাপ, 4-এর গ্যাপ, 5-এর গ্যাপ, এরকম গ্যাপ দেওয়া হয়েছে। তো আমরা সেইভাবে অ্যাপ্রক্সিমেট হিসাবে বার করবো, ঠিক আছে। তো দেখো নিচে 369 আছে, তো এটাকে আমরা এরকম বলতে পারি যে 370 মেনে নিচ্ছি, ঠিক আছে। 370 যদি, সরি 370, জাস্ট ক্যালকুলেশনটা সোজা করার জন্য, ঠিক আছে। 370 এক বাড়িয়ে দিলাম, তো দেখো এই শূন্য দিয়ে আমার এই শূন্য কেটে দিলাম। এবার আমার কাছে আছে কত, 701, এটাকে আমাকে 37 দিয়ে ভাগ করতে হবে, ঠিক আছে। তো দেখো আমরা কি জানি 37 ইন্টু 3 তোমার কত হয়, দেখো 37 ইন্টু 3 এটা হচ্ছে তোমার 111, ঠিক আছে। আমি যদি 3-এর ডবল করে দিই 6, তাহলে কত হয়ে যাবে, এটাও ডবল হয়ে যাবে, 222 হয়ে যাবে। আমি যদি এই 3-এর 3 গুণ করে দিই, মানে 9 করে দিই, ঠিক আছে, তাহলে এটাও তোমার কি 3 গুণ হয়ে যাবে, মানে 333 হয়ে থাকবে। তারপর 37কে তুমি ধরো আবার 4 ডবল করে দিলে, মানে 12 দিয়ে যদি গুণ করো, তাহলে এটা তোমার কত হয়ে যাবে, এটার 4 গুণ মানে 4 4 4 গুণ করে দেবে, 12 7 84, 4 হাতে থাকলো 8, 3 12 36 আর 8 144, তারপর দেখো 12-র পর 16, যদি 16 বার যদি করি, মানে 16 দিয়ে 37কে গুণ করি, তো এটার সাথে আবার তুমি 111 যোগ করে দাও, কত হচ্ছে দেখো 555। আমাকে 700-র কাছাকাছি যেতে হবে, ঠিক আছে। তারপর দেখো আবার এর 3 ডবল করে দাও, তো এটা তোমার মানে কত, 16 ছিল, 16-র পরে এবার তোমার কত হয়ে যাবে, 3 6 9 12 16, সরি 16 কেন করছি, এটা 15 হবে, ঠিক আছে, এক সেকেন্ড। 12-র পর মানে 3 ঘরে যাচ্ছি না, তো 15 দিয়ে করলে কত হয়ে যাবে, 555 হয়ে যাবে। তারপর দেখো 15-র পর 18 যদি করি, তো এটার কত হয়ে যাবে, 666 হয়ে যাবে, তাই তো। যদি 18-র পর যদি 21 দিয়ে করি, 3 ঘরে যাচ্ছি, তো এটা কত হয়ে যাবে, 777 হয়ে যাবে। তো 21-এ গেলে তোমার কী হয়েছে দেখো, 700 পার হয়ে যাচ্ছে। আর যদি 18-র কাছে থাকি, তার মানে এটা তোমার কি, এই কী বলে জানো, 700-র কাছাকাছি আসছে। তো 18-র কাছাকাছি আমার অ্যান্সার হবে। এটা দেখো 16 আছে, 18-র থেকে একটু দূরেই আছে, তাই না, কারণ দেখো 15-র কাছে আছে, এটা তো একটু দূরে আছে, তো এটাকে নিব না। এটা দেখো, এটা তো 21 পার করে যাচ্ছে, এটাও তোমার 23 পার করে যাচ্ছে, তো এটাই তোমার একটা থাকবে যেটা তোমার অ্যান্সার হয়ে যাবে, কেমন। এইভাবে একটু মানে বুদ্ধি লাগিয়ে অ্যান্সার বার করবা, ঠিক আছে। বাকি ক্যালকুলেশন তো আছে, এটা নিয়ে তো কোনো মানে সংশয় নেই, তাই না। তো ক্যালকুলেশন দিচ্ছে, এখন কী করা যাবে বলো, এইভাবে তুমি একটু বুদ্ধি খাটিয়ে খাটিয়ে তুমি মান বার করে নিবা, কেমন। চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে একজন দোকানদার একটি চিহ্নিত মূল্যের খেলনার উপর নিম্নলিখিত স্কিমগুলি অফার করে, ঠিক আছে। তো এরকম 4টে স্কিম দিয়েছে। বলছে একজন গ্রাহক 10টি খেলনা কিনতে চান, ওপরের কোন স্কিমটি তার জন্য সবচেয়ে কম লাভদায়ক হবে, ঠিক আছে। মানে সবচেয়ে কম লাভদায়ক মানে কি, কোনটাতে যে মানে মানে কিনতে গেছে যে গ্রাহক আছে, সে কম ছাড় পাবে, সেটাই আমাকে বার করতে হবে। তো দেখো এই প্রশ্নগুলো না এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েটে খুব জিজ্ঞাসা করছে, আর এই কোশ্চেনটা আমি আন্ডার গ্র্যাজুয়েট থেকেই নিয়েছি, ঠিক আছে। তো আন্ডার গ্র্যাজুয়েটে মোটামুটি ধরো 14-15টা আমি সেট করেছি, তো 14-15 বার এই প্রশ্নটা এসেছে, আর প্রত্যেকবার একটা সেম অ্যান্সার ওরা রেখে দিয়েছে সি, যে 4টা খেলনার উপর এত% ছাড়, আর পরবর্তী খেলনার উপর এত% ছাড়। এটাতে তোমার কি সবথেকে কম তোমার হতো, মানে ছাড় পাওয়া যেত। কিন্তু আন্ডার গ্রুপ ডিতে যদি আছে, মানে এই সেম কোশ্চেন আসে, তো
যদি এখানে কিছু চেঞ্জ করে দেয় সেটাও তো দেখতে হবে না, তো আমরা সলভ করে নেবো, ঠিক আছে। কিন্তু সলভ করবো কীভাবে, অ্যাপ্রক্সিমেট ভ্যালু বার করবো, এমন না যে আমাকে একদম পারফেক্ট ভ্যালু বার করতে হবে, জাস্ট আমাকে জানতে চাইছে যে কোনটা কম বেনিফিট হবে, তাই না। তো দেখো এটা আমাকে দিতে কি এত পার্সেন্টের ছাড়, তো সাকসেসিভ ডিসকাউন্টের ফর্মুলা কী হয় তোমার এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স ওয়াই বাই 100, তাই তো। তো দেখো এটা 16 আছে, তো এটাকে আমি 16 জায়গায় মানে 16 আছে, এটাকে আমি 30 ধরে নিচ্ছি, ঠিক আছে। 16 আর 30-এ কত হবে তাহলে 16 প্লাস 30 মাইনাস 16 ইন্টু 30 বাই তোমার কত 100। তো দেখো 16 আর 30-এ কত হয়ে যাবে, এটা হয়ে যাবে তোমার 48, ঠিক আছে 48। আর এখান থেকে আমাকে বাদ দিতে হবে কত, এই শূন্য কেটে দিলাম, 16 3 48, 10 ভাগ 4.8, মানে আমি 5 বাদ দিচ্ছি, ঠিক আছে। তো 48 থেকে 5 বাদ দিলে কত হবে 43, মানে প্রথমটা আমি ধরে নিচ্ছি ওই ধরো মানে 40 থেকে 45%-এর মধ্যে ছাড় দিবে, ঠিক আছে, এটা আমি ধরে নিচ্ছি। বলছে দ্বিতীয়টা দেখো 4%, 34%, 37%। তো 4কে আমি 5 ধরে নিচ্ছি, 34কে আমি 35 ধরে নিচ্ছি, ঠিক আছে 35, যেহেতু অ্যাপ্রক্সিমেট বার করছি, মাইনাস 5 ইন্টু 35, এতে কী হবে আমার একটু ক্যালকুলেশনটা সহজ হবে আর কিছুই না। 35 আর 5-এ কত যাবে 40, মাইনাস দেখো এটা দেখো 40 থেকে আমি মাইনাস করছি, ঠিক আছে 40 থেকে মাইনাস করলে 40 থেকে আরও কম হবে ব্যাপারটা, তো এটা তো অলরেডি বাদ হয়ে গেল, তাই না, কারণ এটা দেখো 40 থেকে 45-এর মধ্যে আছে, আর এটা তোমার ওর থেকে কম হয়ে গেল, মানে সরি এটা তোমার বাদ হবে না। কী বলছে যে আমাকে কী জিজ্ঞেস করছে কোন স্কিমটি তার জন্য সবচেয়ে কম লাভদায়ক, মানে সবথেকে কম ছাড় কিসে হবে। তো দেখো এইটা 40%-এর কমই হচ্ছে, মানে এইটা তো তোমার অ্যান্সার হবে না, তাই না, কম ছাড় আমাকে যেতে হবে। এটা কি বলছে 4টি খেলনার উপর 12% ছাড়, আর তার পরবর্তী প্রতিটার উপর 27% ছাড়। তো এখানে কিন্তু ওয়েটেজ অ্যাভারেজ লাগিয়ে দাও, 4টা খেলনার উপর 12% ছাড় প্লাস বাকি কতটা আছে দেখো 10টা কিনবে, তো 6টা বাকি আছে, 6টার উপর তার কত ছাড় 27% ছাড়। তো দেখো তো কত হচ্ছে, আর নিচে হচ্ছে টোটালটা দিয়ে তোমাকে যোগ করতে হবে, 6 4-এ কি 10 দিয়ে ভাগ করতে হবে অ্যাকচুয়ালি। তো 4 12 48 প্লাস 6 27-এ কত হয় 27, 4-এ হচ্ছে 6 7 42-এর 2, হাতে থাকলো 4, 6 দুগুণি 12, 4-এ 16, তাই তো। তো 8 2-এ 10-এর 0, হাতে থাকলো 1, 16 4-এ 20 আর 1-এ 21, আর নিচে আছে তোমার 10, তো এই শূন্য কেটে গেলো 21% হয়ে গেল, তাই তো। এবার এটাকে দেখো বলছে 10টা খেলনা কিনলে 4টা বিনামূল্যে, তো ফ্রিওয়ালার কনসেপ্ট আমি তোমাকে কী বলেছি যে উপরে তুমি ফ্রিকে রাখবা, নিচে হচ্ছে তুমি যতগুলো খেলনা কিনছো 10টা কিনছো 15টা কিনছো, তো এখানে লিখি টোটাল খেলনা, ঠিক আছে, সরি আজকে টোটাল খেলনা না, এখানে হয়ে যাবে তোমার নিচে হয়ে যাবে ফ্রি প্লাস তুমি যতটা কিনছো, ঠিক আছে যতটা কিনছো, আর ইনটু তোমার হয়ে যাবে 100। তো ফ্রি কত আছে দেখো বলছে 10টা খেলনা কিনলে 4টা ফ্রি, তো 4 হয়ে গেল উপরে, নিচে ফ্রি কত আছে 4 প্লাস কতটা কিনছো বলছে 10টা কিনলে, তো 10 ইনটু হচ্ছে তোমার 100। তো 10 4-এ 14, 14 বারে 100 দিয়ে কাটি, 7 14 98, তো 7 বারে তো 4 7-তে কত 28%, তাই না। তো দেখো সব থেকে কম ছাড় কিসে হচ্ছে 40%, এটা বেশি হয়েছে, এটাও 40%-এর কাছাকাছি আছে, তাই না, কারণ দেখো এটা 40%-এ যদি নিচেও নামে, মানে এটাকে যদি আমি ধরি 2 নম্বরটাকে 40%-এর কমই হবে, তো আমি এটাকে ধরে নিচ্ছি ধরো 30% 35%, তুমি কিছু একটা ভ্যালু ধরে নাও, আমি ধরলাম 35%। এবার এর সাথে আবার দেখো তোমার 37 যোগ হবে কিন্তু, তাই না, তো এটা একটা বড়সড় ছাড় হয়ে যাচ্ছে, তো এটাও তোমার অ্যান্সার হবে না। এটা তো আর এই তিনটার মধ্যে আমি কম্পেয়ার করি 21% সবচেয়ে কম, তো অপশন নাম্বার সি তোমাদের কারেক্ট অ্যান্সার। আর সি নিয়েছে জানো তো, মানে এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েটে তুমি সেট যদি সলভ করো না, বলো না প্রত্যেকটা শিফটে তোমার এই কোশ্চেনটা এসছে, 32টা শিফট 32 বার এই কোশ্চেনটা এসছে, আর প্রত্যেকটা শিফটে সেম এই সি তোমার কারেক্ট অ্যান্সার। এবার গ্রুপ ডিতে তোমরা একবার চেক করে নিবা, কিন্তু যদি এরকম একদম ডিটো যদি এই প্রশ্নটা ছেপে দেয় কি না, তাহলে মনে রাখবা সি নাম্বারটা তোমার কারেক্ট অ্যান্সার হবে, ঠিক আছে। কখন যদি জিজ্ঞেস করে সবচেয়ে কম লাভদায়ক, যদি তোমাকে জিজ্ঞেস করে সবথেকে বেশি লাভদায়ক কোনটা হবে, তাহলে অ্যান্সার কী হয়ে যাবে অপশন নাম্বার বি, ঠিক আছে, কারণ এটাতে কি তোমার সবথেকে বেশি ছাড় পাওয়া যাবে, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন দেখো, বলছে যদি tan a = 1 হয় তবে sin a প্লাস cos a এর মান নির্ণয় করো, ঠিক আছে। দেখো ত্রিকোণমিতি কিন্তু বলেছি না প্রত্যেক দিন কিন্তু একটা করে অঙ্ক থাকছে, আর সোজা অঙ্ক, তুমি আইডেন্টিটিস জানো কি না তোমার ত্রিকোণমিতি একদম মানে ফাটাস করে হয়ে যাবে, জাস্ট আইডেন্টিটিস তোমাকে জানতে হবে, আইডেন্টিটিস আর প্রত্যেকটার মানে থিটার মান তোমাকে জানতে হবে, সাইন থিটা কস থিটা কট থিটা কসেক থিটা স্যাক থিটা সব জানতে হবে এগুলো, তাহলে খুব সহজে অ্যান্সার হয়ে যাবে। যেমন এটা দেখো আমাকে বলেছে কি tan a = 1, এ আমি ধরে নিচ্ছি থিটা, ঠিক আছে, এখানে এ দেয় বি দেয় এক্স দেয় ইচ্ছা মতো, কিন্তু অ্যাকচুয়ালি এটা থিটায়। তো আমাকে বলো ট্যান থিটার মান 1 কখন হবে, যখন আমরা থিটার মান 45 ডিগ্রি রাখবো, তাই না, কারণ ট্যান 45 ডিগ্রি তোমার কত হয়ে যায় 1 হয়ে যায়, তো ব্যাস
থিটার মান যদি 45 ডিগ্রি হয় প্রত্যেকটাতে আমি রেখে দেবো। দেখো এ এখানে কত দিয়েছে, মানে সাইন এ মানে সাইন 45 ডিগ্রি, তাই তো। আর হচ্ছে তোমার কস কি, কসও 45 ডিগ্রি হয়ে যাবে। তো সাইন 45 ডিগ্রির মান কত হয়, 1/√2। আর কস 45 ডিগ্রির মান কত হয়, 1/√2। তো ব্যাস এটাকে তুমি ক্যালকুলেট করে নাও। এটা তোমার কত হয়ে যাবে দেখো, এটা হয়ে যাবে নিচে হচ্ছে √2 তোমার লসাগু 1 + 1 মানে হয়ে যাবে 2/√2। তো 2কে আমরা এভাবে লিখতে পারি, √2 × √2। তো এই √2 দিয়ে এই √2 কেটে যাবে, তো এটাই পড়ে থাকবে। অপশন নাম্বার সি কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে যদি 1 - sin² b = k × sin² b হয়, তবে কে এর মান নির্ণয় করুন, তাই তো। একদমই সোজা আছে, আইডেন্টিটিস জানলে দেখবা খাট করে হয়ে যাবে। যেমন দেখো 1 - sin² b, এটাকে আমরা কী নামে জানি, তুমি বলবে এটাকে আমরা কস, মানে 1 - sin² থিটাকে আমরা কী নামে জানি বলো, cos² থিটা নামেই না জানি। তো এটাকে আমি লিখে দিচ্ছি cos² b = এখানে আছে k × sin² b, তাই তো। এবার তো এই sin² b যে আছে এটাকে আমি সমান সমানের এই পারে যদি নিয়ে আসি, এদিকে গুণ আছে এদিকে আসলে ডিভাইড হয়ে যাবে। তাহলে আমরা এটা বলতে পারি যে cos² b বাই হচ্ছে তোমার কি sin² b সমান তোমার কি হয়ে যাবে কে। তো cos থিটা মানে cos² থিটা বাই sin² থিটার মান তো আমরা কি নামে জানি, এই দুটোকে মানে এইভাবে যদি থাকে সেটাকে আমরা কট নামেই না বলি, cot² b হয়ে যাবে। তো কে এর মান তোমার কি হলো, cot² b। অপশন নাম্বার ডি কারেক্ট অ্যান্সার, তাই না। চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে এ বি এবং সি অংশীদার, তারা একই সময়ের জন্য 25,000 টাকা, 20,000 টাকা এবং 35,000 টাকা বিনিয়োগ করেছে। বলছে মোট লাভ এত টাকা হলে তাদের মানে সি এর অংশ কত হবে, তাই তো। দেখো তোমার হচ্ছে ইনভেস্টমেন্ট, ঠিক আছে, ইনভেস্টমেন্ট ইনটু টাইম, এটা তোমার কি হয়ে যায়, প্রফিট হয়ে যায়। এবার এখানে আছে কে কে, দেখো একজন আছে এ, একজন আছে তোমার বি, একজন আছে সি। এ যে আছে সে 25,000 টাকা ইনভেস্ট করেছে। তো এক কাজ করো, তুমি 3টা করে শূন্য কেটেই দাও, বুঝতে পারলে তো, 3টা করে শূন্য কেটেই দাও এটারই। তো কত আছে, এও তোমার 25 ইউনিট ইনভেস্ট করেছে, বি করেছে তোমার 20 ইউনিট, সি করেছে তোমার 35 ইউনিট। এবার দেখো সমান সময়ের জন্য, তো সবাই 1 বছরের জন্যই করেছে, তো এর সাথে তুমি ইন্টু 1 করি, তো আলটিমেট ব্যাপার একই হয়ে যাবে না। তো কী করবো, আচ্ছা লিখেই দিই বোঝানোর জন্য, 25 × 1, 25 × 1, 25, 35 × 1। ইনভেস্টমেন্ট ইন্টু টাইম, ইনভেস্টমেন্ট ইন্টু টাইম, ইনভেস্টমেন্ট ইন্টু টাইম। তো এটা তোমার কী হলো, প্রফিটের রেশিও চলে এলো। এবার 5 দিয়ে কাটো, 5 × 5 = 25, 5 × 4 = 20, 5 × 7 = 35। তো 5:4:7 তোমার কী হলো, প্রফিটের রেশিও। আমাকে বলেছে মোট লাভ হয়েছে এত টাকা, তো এখানে মোট লাভ কত হয়েছে দেখো তো, 5 × 4 = 9, 9 আর 7 16 ইউনিট। তো তুমি বলতে পারো টোটাল প্রফিট হয়েছে তোমার 16 ইউনিট, তাই না। 16 ইউনিট টোটাল প্রফিট হয়েছে, কিন্তু প্রশ্নে কি বলছে যে 11,200 টাকা হয়েছে। তো 16 ইউনিটের মান আমাকে দিচ্ছে 11,200 টাকা। তো 1 ইউনিটের মান আমরা বের করে নিই, তো 16 7 হয় তোমার 112, 0 0, 1 ইউনিটের মান আমি পেয়ে গেলাম 700। আমাকে বলেছে সি এর অংশ, সি কত আছে 7 ইউনিট। তো 7 দিয়ে এটাকে তুমি গুণ করে দাও, কত হবে 7 7 49, 0 0, এটাই কারেক্ট অ্যান্সার, অপশন নাম্বার সি, তাই না। চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে একটি ট্রেনে যাত্রীদের 3টি শ্রেণী আছে, ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস। বলছে এই 3টা শ্রেণীর যাত্রীদের সংখ্যার অনুপাত এত, বলছে তাদের নিজ ভাড়ার অনুপাত এত যদি হয়, মানে এত হয়, বলছে সমস্ত যাত্রীর কাছ থেকে মোট এত টাকা সংগ্রহ করা হয়, তবে থার্ড ক্লাসের যাত্রীদের কাছ থেকে সংগৃহীত আয়ের পরিমাণ নির্ণয় করো। দেখো তোমাকে শুধু ল্যাঙ্গুয়েজ দিয়ে দিয়েছে, বুঝতে পারলে, আর কিছুই না। আমার কী দিয়েছে, 3টা শ্রেণী আছে, একটা আছে তোমার ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস আর থার্ড ক্লাস। ফার্স্ট ক্লাসের যাত্রীদের সংখ্যা কত হয়ে যাবে 7, সেকেন্ড ক্লাসে কত আছে 11 ইউনিট, আর থার্ড ক্লাসে কত আছে তোমার 17 ইউনিট, তাই তো। আর এদের ভাড়া কত বলেছে, যে ফার্স্ট ক্লাসে আছে তোমার 10 ইউনিট, সেকেন্ড ক্লাসে 12 আর থার্ড ক্লাসে হচ্ছে 15। আচ্ছা বলো তাহলে আমাকে টোটাল ভাড়া যদি আমাকে বার করতে হয় রেশিওতে কীভাবে বার করব। ধরো একটা মানে বাসে 5 জন যাত্রী আছে, আর হচ্ছে প্রত্যেকের ভাড়া হচ্ছে তোমার ধরো 10 টাকা করে, ঠিক আছে। তাহলে টোটাল ভাড়া তোমার কত হয়ে যাবে, 5 × 10 না করে দেবো, এটাই আমার কি টোটাল ভাড়া হয়ে যাবে। তো সেরকম এখানেও দেখো, যদি আমাকে টোটাল ভাড়া বার করতে হয় মানে প্রত্যেকটা ক্লাসে, তো কী করবো, গুণ করতে হবে। তো ফার্স্ট ক্লাসের টোটাল ভাড়া কত হয়ে যাবে 7 10 70 ইউনিট, ইস্টু এটা কত হয়ে যাবে তোমার 11 12 তো কত হয় 132, তাই না। এটা হলো 132, আর 15 17 কত হবে দেখো, 15 7 175, তাই তো। না 15 7 105, 105 হাতে থাকলো 10, 15 আর 10 25। তো সবার কাছ থেকে টোটাল ভাড়া আমি পেয়ে গেলাম এত।
এবার আমাকে জিজ্ঞেস করেছে কি যে থার্ড ক্লাসের যাত্রীদের কাছ থেকে কত টাকা সংগৃহীত হবে। থার্ড ক্লাসের যাত্রী কত আছে দেখো 255, মানে টোটাল ভাড়া কত আছে থার্ড ক্লাসে 255 ইউনিট, এটারই মান আমাকে বার করতে হবে। দেখো তুমি না বার করেও পারবা, বুঝতে পারলো তো? কারণ দেখো এটার শেষে 5 আছে, যদি যেটা অ্যান্সার হবে সেটারও শেষে হয় তোমার 0 হবে, না হয় 5 হবে, এই দুটোই একটা হতে পারে। এখানে দেখো 0 তো একটাতেও নেই, কিন্তু 5 একটাতেই আছে, তো এটাই তোমার কী হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, তাই না? কিন্তু ইন কেস যদি তোমাকে করতেই হতো তখন তো মানে যে দুটো অপশান দিয়ে দিত সেম, তা তো করতেই হতো, তাই না? তো দেখো এটা তোমার কত হবে 70 আর 132 কত হয় 2, এটা 202, 202 আর 255 কত হবে 200 আর 200 400, 55 2 57, 457, তাই তো? তো দেখো এটা হয়ে যাবে তোমার 457, আর এটার মান আমার কত দিয়েছে, এটা তো টোটাল ভাড়া হয়ে গেল মানে অনুপাতে, কিন্তু প্রশ্নে কত দিয়েছে 6855, তো এটা সমান সমান হয়ে যাবে 6855। এবার এখান থেকে তুমি মান বার করো। দেখো লাস্টে তোমার 7 আছে, এখানে 5 আছে, মানে 5-এর মাল্টিপল তো আছেই, তাই না? যেটা তোমার 1 ইউনিটের মান আছে। তো দেখো যদি 5 আমি নিই, 5-এ তো হবে না, 5 4 20 পর্যন্তই থাকছে। 5-এর পর আর কিসে আছে 15-তে আছে, তো 15 সাথে 15 4 60, ঠিক আছে? 25 বারে যদি আমি করি, কারণ আবার লাস্টে 5 এখানেই আছে, তো 15-র পর 25 দিয়ে গুণ করি, 25 4 100, অনেক বেশি হয়ে যাচ্ছে কি না? আমাকে 6000-এর মধ্যে থাকতে হবে, 6 থেকে 7000, তো কনফার্ম এটা তোমার 15 দিয়েই কাটবে। বুঝতে পারলা? বুঝতে পারলে তো কেন? কারণ দেখো আমি দেখতে পাচ্ছি এখানে 7 আছে আর এখানে 5 আছে, মানে এইটা যেই সংখ্যাটা দিয়ে কাটবে তার ইউনিট ডিজিট 5 হবেই হবে। তো 5 যদি হয় তাহলে 5 কোথায় কোথায় আছে, একটা তোমার 5-এর মধ্যে 5 আছে, তো 5-এর সাথে আমি এটা যদি গুণ করি 5 4 20 আসছে, তো এটা দেখো আমার লাগবে কত 68-র কাছাকাছি লাগবে। 5-এর পর ইউনিট ডিজিট 5 কিসে হবে তোমার 15-তে, তো 15 4 60 হচ্ছে, তো ঠিক আছে। তারপরে দেখো 15-র পর তোমার কিসে হবে 25-এ হবে, তো 25-এর সাথে আমি যদি 4 গুণ করি তো 100 হয়ে যাচ্ছে, তাই না? কিন্তু আমার লাগবে কত 68-এর কাছাকাছি, তো 25 বারে তো অনেক বেশি হয়ে যাচ্ছে, তার মানে এটা কনফার্ম 15 দিয়েই কাটবে। তো এটা তোমার কী হলো 1 ইউনিটের মান। আমাকে জানতে চেয়েছে কি তার মানে থার্ড ক্লাসের যাত্রীদের কাছ থেকে, তো থার্ড ক্লাসে কত 255 ইউনিট, 1 যদি 205 মানে 1 যদি 15 সমান হয় তো 255 কিসের সমান হবে, এর সাথে 15 গুণ করে দাও, 15 5 75, লাস্ট এটাই তোমার আছে, তো অপশন নম্বর এ কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন দেখো, বলছে নিম্নলিখিত রাশিমালাটির মান নির্ণয় করো। এই কোশ্চেনটা না কালকে 3টে শিফটেই এসছে, তো খুবই সোজা। সর্বপ্রথম তুমি এটার স্কোয়ার করে নাও, তো কী হয়ে যায় এক্স মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে 81 প্লাস 2ab, এ বি কত হবে 9x আর 2 মানে 18x, ঠিক আছে? এখানে তারপর দেখো মাইনাস তোমার কত আছে এক্স স্কোয়ার মাইনাস 18x মাইনাস 53, তো দেখো এটা প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার কেটে গেল, প্লাস 18x মাইনাস 18x কেটে গেল, তো প্লাস 81 আর মাইনাস 53, এটার মধ্যেই তুমি সমাধান করে দাও। 11 থেকে 3 গেল 8, 8 দেখো একটাতেই আছে, তো এটাই তোমার কারেক্ট অ্যান্সার, তাই না? চলো নেক্সট কোশ্চেন দেখো, বলছে একটি বৃত্তের বৃত্তকলার ব্যাস হচ্ছে 14 সেন্টিমিটার, এর সংশ্লিষ্ট চাপের দৈর্ঘ্য 3.2 সেন্টিমিটার, বৃত্তকলার ক্ষেত্রফল মানে ক্ষেত্রফলের দ্বিগুণ নির্ণয় করো, তাই তো? তো দেখো এই যে প্রশ্নটা আছে না একদম এক্স্যাক্ট কালকে এই ডাটাতে ফার্স্ট শিফটে এসেছিলো, বুঝতে পারলে? তো এটার তোমরা সঠিক অ্যান্সার কী হবে জানো? দেখো আমরা কি জানি যে এই বৃত্তকলার যে ক্ষেত্রফল হয় সেটা তোমার কি হয়, বৃত্তকলার ক্ষেত্রফল হাফ ইন্টু যেটা তোমার মানে কী বলবো সংশ্লিষ্ট চাপের দৈর্ঘ্য এল আর হচ্ছে তোমার ব্যাসার্ধ আর, এটা তোমার কি হয় ক্ষেত্রফল হয়ে যায়, তাই না? আমাকে জিজ্ঞেস করেছে কি যে এই ক্ষেত্রফলের দ্বিগুণ নির্ণয় করতে হবে, তো ক্ষেত্রফলের যদি আমি দ্বিগুণ করি তো এই যে 2টা আছে এই 2টাকে যদি আমি সমান সমানের এই পারে পাঠিয়ে দিই তাহলে এটা কি হয়ে যাবে 2 ইন্টু ক্ষেত্রফল হয়ে যাবে, 2 ইন্টু ক্ষেত্রফল। তো এটাই তো আমাকে জানতে চেয়েছে না যে ক্ষেত্রফলের দ্বিগুণ, তো এটা সমান সমান দেখো এখান থেকে 2 যখন চলেই গেছে শুধু এল আর আর পড়ে আছে, তাই না? তো ব্যাস তুমি এল এর মান রেখে দাও, কত আছে 3.2 আর 3 তিরিকে 9 10 11, তাই তো 11/3, আর আর কত আছে ব্যাস আছে তোমার 14 সেন্টিমিটার, তাহলে ব্যাসার্ধ কত হয়ে যাবে ঠিক এর অর্ধেক মানে 7, এটা তোমার কত আসবে 77/3, তো এটাই তোমাদের কী হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। যারা যারা এটা করে এসছে একদম তোমাদের ঠিক আছে, তাই না? চলো নেক্সট কোশ্চেন দেখো, বলছে সংখ্যাগুলির নিম্নলিখিত জোড়াগুলির মধ্যে কোনটি কোপ্রাইম, তাই তো? আচ্ছা কোপ্রাইম কী হয়, যে দুটো সংখ্যা থাকবে তাদের যে গসাগু হবে HCF সেটা সবসময় কি 1 হতে হবে। তো দেখো প্রথমটা যদি আমি চেক করি, দেখো 7 2 9, 9 9 18, এটা 9 দিয়ে ভাগ যাবে, 5 3 8 একে 9, এটাও তোমার 9 দিয়ে কেটে যাবে, তার মানে এটার গসাগু তো তোমার 9 হবে 1, তো এটা তোমার অ্যান্সার হবে না। এটার দেখো 5 আছে 5 আছে, এটা তো তোমার অ্যান্সার হবেই না। এটা দেখো
4 4 8, 8 7 15, 5 3 8, 1 9, দুটাই তোমার 3-এর মাল্টিপল আছে, কারণ 15 3 দিয়ে ভাগ যায়, 9 3 দিয়ে ভাগ যায়, তো এটাও তোমার অ্যান্সার হবে না। 3 2 5, 5 3 8 9, এটাই তোমার কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। 3টা হবে না, তো এটাই হবে, তাই না? চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে 70টি পর্যবেক্ষণের একটি ডেটা সেটের গড় ছিল তোমার 50 আর মিডিয়ান ছিল 63। বলছে ভুলবশত সর্বোচ্চ মান 115-র পরিবর্তে 150 রেকর্ড করা হয়েছিল, তবে সঠিক মান প্রতিস্থাপন করার পরে নতুন সংখ্যাগুরু মান মানে মোট কত হবে, তাই তো? দেখো ডেটা সেটের গড় কত ছিল তোমার, 50 ছিল, ঠিক আছে, 50 ছিল। এবার বলছে কি, আর মিডিয়ান যেটা ছিল তো ছিল, এবার যদি দেখো সর্বোচ্চ মানে যদি পরিবর্তন হয়, তাহলে পরিবর্তনটা কিসে হয়, গড়েই না পরিবর্তন হয়। তার মানে গড় তোমার চেঞ্জ হবে, কিন্তু মিডিয়ান যেটা আছে সেটা সেম থেকে যাবে, তাই তো? তো দেখো 115 ছিল আর তোমার 150 রেকর্ড করা হয়েছে, তো কত বেশি রেকর্ড করা হয়েছে? তুমি বলবা 35 বেশি রেকর্ড করা হয়েছে, তো প্লাস 35 তোমার বাড়বে। এবার এই 35টা যে বাড়বে কতজনের মধ্যে বাড়বে? এই 70 জন যে আছে 70 জনের মধ্যেই না বাড়বে। তো 70 জনের মধ্যে যদি প্রত্যেকের মধ্যে যদি বাড়ে, তো কত করে বাড়বে? তো 70 দিয়ে তুমি ভাগ করে দাও, তো 35 বার, এটা কেটে গেল 2 বার, তো এটা তোমার কত হবে 50, এটা যদি 5 ধরি, তো এটা তুমি বলতে পারো 50.5, তাই তো? নতুন গড় হয়ে গেল, তো এটা তোমার কী হয়ে গেল, মিন হয়ে গেল, তাই না? এটা হয়ে গেল মিন। মিডিয়ান তো আমার 63 আছে, আর মোড আমাকে বার করতে হবে, তো ব্যাস এম্পেরিক্যাল ফর্মুলা ইউজ করে নাও। এম্পেরিক্যাল ফর্মুলা কী হয়, মোড সমান সমান 3 ইন্টু মিডিয়ান, তাই তো? 3 ইন্টু মিডিয়ান মাইনাস 2 ইন্টু মিন, তাই না? এটাই হয়। এবার দেখো 3 ইন্টু মিডিয়ান, 3-এর জায়গায় 3 রাখো, ইন্টু মিডিয়ান কত আছে দেখো 63, তো 63 মাইনাস মিন কত আছে 50.5, তো এটাকে আমরা এভাবে লিখি 2 ইন্টু 50.5, তো এটা কত আসবে দেখো তো? এটা আসবে তোমার 50 2 100, মানে এটা আসবে তোমার 101 মাইনাস 3 তিরিকে 9, 3 6 18, তো এটা তোমার কারেক্ট অ্যান্সার কী হয়ে যাবে বলো? 9 থেকে 1 গেলে লাস্টে আসবে 8, 18 থেকে 10 গেল 8, তো 88, অপশন নাম্বার এ কারেক্ট অ্যান্সার, তাই না? চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে একটি নৌকাকে স্রোতের অনুকূলে এবং স্রোতের প্রতিকূলে সমান দূরত্ব অতিক্রম করতে যথাক্রমে 9:7 অনুপাতে সময় লাগে। যদি স্রোতের অনুকূলে নৌকার গতি এত কিলোমিটার প্রতি ঘন্টা হয়, তবে স্থির জলে নৌকার গতি কত হবে, তাই তো? দেখো স্রোতের অনুকূলে মানে কি, যেদিকে স্রোত যাচ্ছে নৌকাও সেদিকে যাচ্ছে, তো দুজন যখন একই দিকে যায়, মানে যেদিকে স্রোত সেদিকে নৌকা, তো রিলেটিভ স্পিড কী হয়ে যায়, যোগ হয়ে যায়। একদম ট্রেনে কি হয়, যে দুজন যদি একই দিকে যায় তাহলে রিলেটিভ স্পিড বিয়োগ হয়ে যায়, কিন্তু বোট অ্যান্ড স্ট্রিমে কী হয়, দুজনে যদি একই দিকে যায় তাহলে যোগ হয়ে যায় রিলেটিভ স্পিড, ঠিক আছে? তো দেখো প্রথমে আমি ধরো নৌকার গতি মানে নৌকার স্পিড ধরে নিলাম এক্স, আর স্রোত ধরে নিলাম ওয়াই, ঠিক আছে? তো এরা স্রোতের যেহেতু অনুকূলে যাচ্ছে, মানে স্রোতের সাথে সাথে যাচ্ছে, তো কত সময় লাগছে এখানে তোমার 900 অনুপাত সময় লাগছে। আর যখন প্রতিকূলে যাচ্ছে মানে কি বিপরীত দিকে যাচ্ছে, তো বিপরীত দিকে গেলে কী হবে, এক্স মাইনাস ওয়াই সমান সমান, মানে রিলেটিভ স্পিড কী হবে, বিয়োগ হয়ে যাবে। এটা আছে আমার 7। এবার তো এখান থেকে যদি আমাকে নৌকা বার করতে হয়, তাহলে আমি কী করব, এই দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ, 9 7 16, 16কে 2 দিয়ে ভাগ করলে 8। আমাকে যদি স্রোতের গতিবেগ জানতে হয় তো কী করব, এই দুটোকে বিয়োগ করব, বিয়োগ করে 2 দিয়ে ভাগ, 9 থেকে 7 গেল 2, 2 থেকে 2কে 2 দিয়ে ভাগ করলে 1, তাহলে আমি নৌকার গতি পেয়ে গেলাম, আর এটা হয়ে গেল স্রোত। এটা লিখে দিই এখানে, এখানে তোমার এটা হচ্ছে তোমার নৌকা, আর এটা হচ্ছে তোমার স্রোত, ঠিক আছে? আমাকে জিজ্ঞেস করেছে যদি স্রোতের অনুকূলে নৌকার গতি 36 কিলোমিটার প্রতি ঘন্টা হয়, ঠিক আছে? তো দেখো স্রোতের অনুকূলে মানে কি এক্স প্লাস ওয়াই, তো এক্স প্লাস ওয়াই যোগ করলে কত হবে, 8 আর 1 9, এটা তো স্পিড হয়ে যাচ্ছে না, এটা কি বেরালো, এটা আমাদের যেটা বেরালো সেটা হচ্ছে তোমার গতি, তাই না? গতি বেরালো। তো দেখো যখন অনুকূলে যাচ্ছে মানে একই দিকে যাচ্ছে, তো এক্স প্লাস ওয়াই কত যাবে 9, আর আমাকে প্রশ্নে কী বলেছে 36 কিলোমিটার প্রতি ঘন্টা, মানে এই যে 9 ইউনিট যে স্পিড আছে এটার মান আমাকে দেওয়া আছে 36 কিলোমিটার প্রতি ঘন্টা, 1 ইউনিটের মান 4 কিলোমিটার প্রতি ঘন্টা। আমাকে জিজ্ঞেস করছে স্থির জলে নৌকার গতি কত, স্থির জলে নৌকার গতি কত আছে 8, 1 ইউনিটের মান যদি 4 হয় তাহলে 8 ইউনিটের মান কত হবে, ইন্টু 8 করে দাও, 4 8 32 কিলোমিটার প্রতি ঘন্টা, অপশান নাম্বার এ কারেক্ট অ্যান্সার, ঠিক আছে? চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে এ একটি চেয়ার 8 দিনে তৈরি করতে পারে, বি একটি চেয়ার 12 দিনে তৈরি করতে পারে, তারা একসঙ্গে কাজ করলে 95টি চেয়ার তৈরি করতে তাদের কতদিন সময় লাগবে, তাই তো? বলছে এ যে আছে একটা চেয়ার তোমার 8 দিনে তৈরি করছে, বি হচ্ছে সেম চেয়ার তোমার 12 দিনে তৈরি করছে, তো
চেয়ার কতটা তৈরি করছে কীভাবে বার করব, এই দুটোর এলসিএম 8 আর 12 এলসিএম 24, মানে এ যে আছে 24টা চেয়ার 8 দিনে বানাচ্ছে, তার মানে একদিনে কত 3টা চেয়ার বানাচ্ছে। সেরকম বি একদিনে কত 2টা চেয়ার বানাচ্ছে। এবার এদেরকে বানাতে হবে কি 95টা চেয়ার, আর এরা একসাথে কাজ করছে। তো দেখো এ একদিনে 3টা বানাচ্ছে, বি একদিনে 2টা বানাচ্ছে। তো এরা যদি একসাথে যদি কাজ করে তাহলে তোমার কত 5টা চেয়ার তোমার একদিনে বানিয়ে নিবে, তাই তো? তার মানে এদের দুজনকে মিলে যদি একটা চেয়ার বানাতে হয় তাহলে কতদিন সময় নেবে, 1/5 দিন সময় নেবে। এদেরকে যদি 24টা চেয়ার বানাতে হয় তাহলে কতদিন সময় নেবে, 24/5 দিন সময় নেবে। কিন্তু এদেরকে বানাতে হবে কটা 95টা, তো ব্যাস এর সাথে তুমি 95 গুণ করে দাও। 5 বার এটা কেটে গেল 19 বার, তাই না? 19 4 76 6 হাতে থাকলো 7, 19 দুগুণে 38, 38 আর সাথে কত হয় 45, তো 456 দিন সময় লাগবে। অপশন নাম্বার সি কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখো। দেখো এই প্রশ্নটা এখানে তো একটু দিয়েছে, এই প্রশ্নটা যেটা অ্যাকচুয়ালি পরীক্ষা ছিল না খুবই সহজ ছিল। এখানে 3টা আছে মানে 2টো দেওয়া ছিল, নিচে একটা ছিল, মানে উপরে এরকম দেওয়া ছিল এক্স ইন্টু ওয়াই বাই হচ্ছে তোমার এরকম এক্সের মান এখানে এরকম দেওয়া আছে। মানে দেখো 3 পাওয়ার 2 দিয়ে এটা যদি আমি কাটি তো কটা পড়ে থাকবে, 3 পাওয়ার 3 পড়ে থাকবে। সেরকম 2 দিয়ে যদি আমি কাটি, নিচে 6টা 2 মানে 2খানা 6 আছে, উপরে 4খানা 6 আছে, তো কাটলে কটা পড়ে থাকবে 6 পাওয়ার 2 পড়ে থাকবে। নিচে মানে একটা 4 আছে, উপরে 3টা 4 আছে, যদি কাটি তো কটা পড়ে থাকবে 2টা 4 পড়ে থাকবে, তাই তো? মানে 4 হয়ে যাবে, 4 পাওয়ার 2। এবার গুণ করো 3 তিরিককে 9, 27 ইন্টু 36 ইন্টু 16, তো 6 7 42, 2 6 দুগুণি 12, 2 লাস্ট ইউনিট ডিজিট আমার 2 আসবে, এটাই কারেক্ট অ্যান্সার। এক্সামে যেটা ছিল সেটা কীরকম ছিল জানো, ওটা ছিল ধরো এরকম 4 স্কোয়ার, ঠিক আছে, ইন্টু তোমার ছিল 4 পাওয়ার -2, আর নিচে ছিল তোমার 4 পাওয়ার 3, ঠিক আছে। এবার এটাকে আমাকে সমাধান এইটা ছিল না, মানে এই ধরনেরই ছিল আর কি, বুঝতে পারলে তো? তো সোজাই না, যেমন এটাকে যদি করি কীভাবে করবো দেখো, নিচে তোমার উপরে 2খানা 4 আছে, নিচে 3খানা 4 আছে, তো একটা 4 পড়ে থাকলো। এবার এটা উপর দেখো কী আছে 4 পাওয়ার 2 আছে, তো এটাকে যদি মাইনাস সরাতে হয়, মানে মাইনাস চিহ্ন যদি সরাতে হয় তাহলে কী করতে হবে 1/4 করতে হবে, আর নিচে তো 4 তোমার আছেই, 4 এরকম হয়ে গেল, তো কত হলো 1/16, ঠিক আছে। এবার এটাকে ওরা যেইভাবে দিবে, যদি এরকমভাবে মানে ডিরেক্ট এরকম দিয়ে দেয় তো এরকম দিয়ে দিবে, এরকম সংখ্যায় দিলে সংখ্যায় দিয়ে দিবে, দশমিকে দিলে দশমিকে দিয়ে দিবে, বুঝতে পারলে তো? যেটা ইচ্ছা হবে। চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে যদি কোনো, এটা হবে চোঙের, ঠিক আছে, যদি কোনো চোঙের মানে সিলিন্ডার বুঝতেই পারছো, এর ব্যাসার্ধকে এত বৃদ্ধি করা হয় এবং তার উচ্চতা কত শতাংশ কমানো উচিত যাতে তার আয়তনে অপরিবর্তিত থাকে, তাই তো? আচ্ছা আয়তনের মানে কি পাই আর স্কোয়ার এইচ, তাই তো? আমাকে এই দুটোর ব্যাপারে বলেছে। তো আর স্কোয়ার এইচ হচ্ছে, তো আর এর সবসময় কী হবে তোমার স্কোয়ার হবে। তো দেখো 12.5% মানে কি, এটাকে আমরা কীভাবে চিনি ফ্র্যাকশানে 1/8, তাই না? তার মানে 8 তোমার ছিল আর 1 তোমার বৃদ্ধি হয়েছে, তার মানে এটা বলতে পারি যে 8 ছিল আর 1 বৃদ্ধি হয়েছে মানে 9 হয়েছে। তো যেহেতু স্কোয়ার করতে হবে তো দুদিকে তুমি স্কোয়ার করে দাও, তাই তো? 8-এর স্কোয়ার কত হবে 64, 9-এর স্কোয়ার 81। তো দেখো কত বৃদ্ধি হয়েছে, 64 ছিল 81 হয়েছে। তো আমার কি বলছে কত কমাতে হবে, তো 81 থেকে 64 তোমায় কমাতে হবে, কত কমাতে হবে তার মানে তুমি বলবা 17 কমাতে হবে। কত থেকে 81 থেকে, তো 81 তোমার নিচে, যেহেতু পার্সেন্টেজে বার করতে হবে ইন্টু 100, তারপর ওই ক্যালকুলেশান উপরে তোমার কত আসছে 1700 আর নিচে আসছে তোমার 81। এবার দেখো 81 যেটা আছে না সেটাকে যদি আমরা এইভাবে বিচার করি, 81কে আমরা 80 ধরে নিলাম, ঠিক আছে। 80 যদি হয় তাহলে দেখো এই শূন্য কেটে যাবে, তাই তো? 8 বার এটা কেটে যাবে কত 8 দুগুণি 16, 8 দুগুণি 16, 1 0, 8 1 8, মানে 21-এর কাছাকাছি তোমার অ্যান্সার আসবে, ঠিক আছে। কিন্তু দেখো অ্যাকচুয়ালি 21 তো আসবে না, এর থেকে কমই আসবে, কারণ এখানে তো 81 ছিল, আমি এখানে কমিয়েছি না, তো তার মানে কি এর থেকে কম আসবে। তো 21-এর থেকে তো কম দেখো একটাই আছে 20.98, তো এটাই তোমার কারেক্ট অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে। তো এইভাবেই তোমাকে ক্যালকুলেশনের সাথে ডিল করতে হবে। আর এগুলো ক্যালকুলেশন নতুন না, বুঝতে পারলো তো? এগুলো তুমি প্রিভিয়াস ইয়ার যদি সলভ করে থাকো না, এরকম তুমি হাজার ক্যালকুলেশন দেখতে পাবো যেগুলো এইভাবে সলভ হয়ে যায়, ঠিক আছে। তো এমন তোমরা ভেবো না যে এখন নতুন ফেজ চলছে বলে তোমাদের কোশ্চেন হার্ড হয়ে গেছে, হার্ড হবে না, লেভেল সেম মেনটেন করে। এটা তোমরা মানে জানো কি না আমি জানি না, মানে রেলের নিয়ম আছে, রেলের প্রথম দিন যেই লেভেলের মানে যেই টাইপের প্রশ্ন আসে একদম লাস্ট দিন পর্যন্ত সেম লেভেলের প্রশ্ন থাকে, কোনো রকম চেঞ্জেস হয় না। হ্যাঁ কিন্তু একটু ধরো নতুন নতুন কোশ্চেন কিছু কিছু অ্যাড করে, সেটা সব শিফটেই হয়,
ঠিক আছে? ওটা আর ওই কোশ্চেনগুলো জানা যায় না কেন? কারণ ওগুলো নতুন কোশ্চেন, স্টুডেন্টরা তো মানে জানে না, না যে কী। আর ওই যেমন সহজ কোশ্চেন কী হয়, চট করে মনে হয়ে যায় যে হ্যাঁ এই একটা কোশ্চেন এসেছিলো, ওই একটা কোশ্চেন এসেছিলো। কিন্তু যেগুলো একটু ধরো ল্যাঙ্গুয়েজ আছে বা একটু কঠিন, ওগুলো দেখবা চট করে মনে পড়ে না। মনে পড়ে যে হ্যাঁ একটা কোশ্চেন এসেছিলো, একটু কঠিন ছিল, ক্যালকুলেটিভ ছিল, এইটুকুই মনে আসে, বাকি কিছু মনে আসে না। তো ব্যাপারটা হচ্ছে ওটাই। 25টা কোশ্চেন দিচ্ছে না, তার মধ্যে তুমি বললাম তো 20টা কোশ্চেন তোমাদের মানে 30 সেকেন্ডের মধ্যে হয়ে যাবে। মানে এমন কোশ্চেন আছে না, তোমাকে এমন না যে স্ক্রিন থেকে তোমাকে সেটা আবার অঙ্ক কষে দেখতে হবে। স্ক্রিনে দেখবে না, স্ক্রিন থেকেই তুমি ওটাকে অ্যান্সার করে নেক্সট করে দিতে পারবে। এরকম ধরনের 20 থেকে মানে 20টার মতো প্রশ্ন আসছে। বাকি 5টার মতো ওই একটু ক্যালকুলেশন, ওই একটু ল্যাঙ্গুয়েজ, আর কিছুই না। তোমরা পরীক্ষা দাও, পরীক্ষা দিয়ে এসে বুঝতে পারবা। এবার এই যে 20টা কোশ্চেন আছে, এমন না যে এই 20টা কোশ্চেনের মধ্যে তোমার কোনো কোশ্চেন ধরো খুব সহজে, যেমন এই কোশ্চেনটাই দেখো, এটাকে তুমি কি সহজ প্রশ্নই বলবা? তারপর ওই যে যেটা জনসংখ্যার প্রশ্ন ছিল, যে জনসংখ্যা এত ছিল, তারপরে এত হয়ে গেল, তো কত বৃদ্ধি হলো? ওটা তো সোজাই অঙ্ক না, কিন্তু জাস্ট একটু ক্যালকুলেটিভ। তো ওগুলোকেই তোমাকে বাঁচাতে হবে, বুঝতে পারলে তো? এটাই হচ্ছে ব্যাপার। তো অত টেনশন নিও না, বিন্দাস পরীক্ষা দিতে যাও। চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে একজন ব্যক্তি তার আয়ের 37% গৃহস্থালির খরচে এবং অবশিষ্ট আয়ের 25% অন্যান্য খরচে ব্যয় করে। যদি তিনি এত টাকা সঞ্চয় করেন, তবে তার মোট আয় নির্ণয় করো। বলো এই কোশ্চেনটা কি কঠিন? মানে নতুন কোশ্চেন, পুরনোই প্রশ্ন। কি হবে? আমরা মোট আয় জানতে চেয়েছি, আমি তো বললাম মোট আয় হচ্ছে তার এক্স টাকা, ঠিক আছে? এই এক্স টাকার উপর 37% খরচ করে, তার মানে বাঁচাই কত? 63% বেঁচে আছে এখনও, পার্সেন্টেজ সরানোর জন্য নিচে 100। এবার এটা তোমার কী হলো, তোমার কাছে এখন এই টাকাটাই পড়ে আছে, তো এই টাকাটা তোমার কী হবে? 100% টাকা হবে বর্তমানে। এবার সেখান থেকেও তুমি আবার 25% খরচ করে দিয়েছো, তো তোমার কাছে যেই টাকাটা 100% ছিল, সেখান থেকে 25% খরচ করে দিলাম, মানে থাকছে কত? 75%। পার্সেন্টেজ সরানোর জন্য 0 দিয়ে যেই টাকাটা বেঁচে থাকছে সেটাই তোমাকে এখানে দিয়েছে, যে এত টাকা তোমার কাছে বেঁচে আছে। তো এটা সমান সমান কত? 5, 6, 7, 0, 0। ব্যাস, এবার ক্যালকুলেট করো, অ্যান্সার বার করে নাও, তাই না? দেখো 7 বারে 7 8 56, 7 1 7, 0, 0, 7 বারে এটা 9 বারে কেটে যাবে, 7 9 63, 9 বারে এটা কেটে যাবে, 9 9 81, 0, 0, 25 বারে এটা কেটে যাবে তোমার 3 বার, 25 বারে এটা কেটে যাবে 4 বার, 3 দিয়ে এটা কেটে যাবে তোমার 3 বার, 300 হয়ে গেল। তো কত হচ্ছে দেখো, 3 4 12 আর 1 2 3 4, 4টা 0, 1 2 3 4, 1,20,000। অপশন নাম্বার বি কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে একটি গোলকের পৃষ্ঠ সম্পূর্ণভাবে পেইন্ট করার জন্য 10 লিটার পেইন্টের প্রয়োজন পড়ে। যদি গোলকটিকে এর কেন্দ্র দিয়ে যাওয়া দুটি লম্বালম্বি সমতল দ্বারা 4টি ভাগে কাটা হয়, তবে ওই 4টি টুকরোর সম্পূর্ণ পৃষ্ঠ পেইন্ট করার জন্য কত পরিমাণ পেইন্টের প্রয়োজন হবে, তাই তো? তো খুবই সোজা প্রশ্ন। আমি তোমাকে এই কোশ্চেনটা তো বলে দেবো, সাথে সাথে আর কী কী প্রশ্ন আসতে পারে সেটাও বলে দেবো, ঠিক আছে? দেখো একটা যে গোলক হয়, গোলক তোমার কেমন হয়? এটা তোমার গোলক হয়ে গেল, তাই তো? এটা তোমার গোলক, এক সেকেন্ড এখানে আঁকি। এটা ধরো তোমার গোলক হয়ে গেল, ঠিক? এটা গোলক হয়ে গেল। এবার বলছে কি, যে গোলকটাকে কাটা হচ্ছে। মেন প্রশ্নটা এটাই হচ্ছে যে গোলকটাকে কাটা হচ্ছে, এবার কেটে যাওয়ার পর যেই টুকরাগুলো আছে গোলকের, সেগুলোকে যদি রং করা হয় তো কত খরচ পড়বে? তো গোলককে যদি, একটা গোলক আছে, এর সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল কী হয়? 4 পাই আর স্কোয়ার, ঠিক আছে? এটাই হয়। এটা তোমার কি একটা সম্পূর্ণ গোলক। এবার এই গোলকটা ধরো মাঝখান থেকে এরকম কাট দেওয়া হলো, তো কাট দেওয়া হলো মানে কি, এটা একটা ভাগ হয়ে গেল, এটা একটা ভাগ হয়ে গেল, দুইখানা ভাগ হয়ে গেল কি না? তো যখন গোলককে মাঝখান দিয়ে কেটে দুই ভাগে ভাগ করবে, দেখো এখানে আমার কী বলে 4টি সমান ভাগ, এখানে যে বলে 2টি সমান ভাগে ভাগ হয়, সেক্ষেত্রে তোমার প্রত্যেকটা ভাগের যে ক্ষেত্রফল হবে সেটা কত হবে জানো? সেটা হয়ে যাবে তোমার 6 পাই আর স্কোয়ার, ঠিক আছে? এবার ধরো এই গোলকটাকে যেমন কী বলেছে, 4টা কাট দেওয়া আছে, তো এই মাঝখান দিয়ে একটা যাবে, ঠিক আছে? এক সেকেন্ড, এই একটা কেটেছে, এবার 4টা ভাগ করলে কি এই একটা কেটেছে, কারণ আমাকে বলেছে না কেন্দ্র দিয়ে যাওয়া, তো কেন্দ্রবিন্দু তো এটাই হবে। তো এই 4টা ভাগ হয়ে গেলো, এবার কটা ভাগ হলো? এই একটা ভাগের তোমাকে রং করতে হবে, এই একটা ভাগের রং করতে হবে, এই একটা ভাগের রং করতে হবে, এই একটা ভাগের রং করতে হবে, তো 4টা ভাগ হয়ে গেল। এবার যদি বলে এই 4টা ভাগ, যেমন এটার প্রত্যেকটা টুকরোর আমাকে রং করতে কত লাগবে, তো এটা দেখো কত হবে বলো তো? প্রত্যেকটা 4টা টুকরো যখন হয়ে যাবে, এর ক্ষেত্রফল হয়ে যাবে মানে সম্পূর্ণ পৃষ্ঠের 8 পাই আর স্কোয়ার, ঠিক আছে? এটা কত হয়ে গেলো? 4টা। এটা হচ্ছে তোমার সম্পূর্ণ, ঠিক আছে, টোটাল। এটা হচ্ছে যখন 2 ভাগে ভাগ করা হচ্ছে, এটা হচ্ছে যখন তোমার 4 ভাগে ভাগ করা হচ্ছে। এবার ধরো এটাকে আরও 4 ভাগে কাটা হলো, তো 1 ভাগ এখান দিয়ে, 1 ভাগ এইভাবে, তো কটা টুকরো হলো দেখো? 1 2 3 4 5 6 7 8টা।
তো এই যদি তোমাকে জিজ্ঞেস করো যে এই সমান 8টা ভাগে কাটা হচ্ছে, ঠিক আছে, যদি 8টা ভাগে কাটা হয় তাহলে সম্পূর্ণ পৃষ্ঠ পেন্ট করার জন্য কত লাগবে, যদি এরকম প্রশ্ন আসে, তোমার এবার যখন 8টা হয়ে যাবে কিনা 8 ভাগে কাটা হবে, তখন ক্ষেত্রফল হয়ে যাবে প্রত্যেকটা 10 পাই আর স্কোয়ার। ঠিক আছে, এই 4টা পয়েন্ট তুমি মনে রাখো, তোমার দেখবা সব প্রশ্ন হয়ে যাবে। এবার দেখো এই প্রশ্নটাই যদি আমি তোমাকে বলি সলিউশন, আমাকে কি বলেছে যে 10 লিটার সম্পূর্ণ পৃষ্ঠের পেন্ট করতে লাগে, মানে 4 পাই স্কোয়ারের মান দেওয়া আছে আমার কত, এটা দেওয়া আছে আমাকে 10, 4 পাই আর স্কোয়ার, ঠিক আছে, এটা আমাকে দেওয়া আছে। আমাকে বলেছে সমান 4টা ভাগে ভাগ করতে হবে, 4টা ভাগে যখন আমি ভাগ করব তখন কত হচ্ছে ক্ষেত্রফল, 8 পাই আর স্কোয়ার। তো 8 পাই আর স্কোয়ার। তো তুমি দেখো এই পাই কেটে গেল, এই আর স্কোয়ার কেটে গেল, 4 ছিল 8 হয়ে গেল, তো কত বৃদ্ধি হলো, তুমি বলছো 2 বৃদ্ধি হয়েছে। তার মানে এটা যখন রং করছিল তখন 10 লিটার লাগছিল, তো এবার কত লাগবে, ইন্টু 2 করে দাও, তোমার 20 লিটার লাগবে। এটাই তোমার কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার এ, তাই না? আচ্ছা, তোমাকে যদি বলতো যে এই সেম প্রশ্ন, ঠিক আছে, আলাদা প্রশ্ন না, এই সেম প্রশ্ন তোমাকে বললো কি যে এটাকে সমান 8টা ভাগে ভাগ করতে হবে, ঠিক আছে, তাহলে তোমার কত হবে, মানে কত লিটার রঙের প্রয়োজন, তাহলে তুমি কি করবা দেখো, 8টা যদি করতে হয় তো সম্পূর্ণ পৃষ্ঠের কত আছে, এই 4 পাই আর স্কোয়ার, তাই তো, 4 পাই আর স্কোয়ার। এবার আমাকে 8টা ভাগে ভাগ করতে হবে, তো 8টা ভাগ মানে কত, 10 পাই আর স্কোয়ার, 10 পাই আর স্কোয়ার। তো এখানে দেখো পাই আর স্কোয়ার তো কেটেই যাবে, 4 ছিল 10 হয়ে গেছে, তো কত গুণ বেড়েছে, তুমি বলবা 2.5 গুণ বেড়েছে, মানে 4-এর সাথে আড়াই গুণ করলে তবেই 10 হবে। তাহলে যদি 8টা ভাগে আমাকে রং করতে হয় তাহলে কত হবে, দেখো 10 আছে, তাই তো, 10 ইন্টু তুমি আড়াই করে দাও 2.5, তো কত হয়ে যাবে তোমার 25 লিটার হয়ে যাবে রং করতে লাগবে, তাই না? এভাবে তোমাকে জিজ্ঞেস করতে পারে, এটা হয়ে গেল, এটা হয়ে গেল, এইটার তুমি আমাকে মান জানাবা, ঠিক আছে, মানে প্রশ্নটা তোমার এরকম থাকবে যে সম্পূর্ণ পৃষ্ঠ 10 লিটার লাগে, কেন্দ্র দিয়ে লম্বালম্বি 4টা না, এখানে তুমি মনে রাখবা 2টা, ঠিক আছে, এখানে হচ্ছে 2টি যদি সমান ভাগে ভাগ করা হয় তবে সম্পূর্ণ পৃষ্ঠ পেন্ট করতে কত লাগবে, এটা তুমি আমার কমেন্ট সেকশানে জানাবা তো, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন দেখো, বলছে 1,80,000 টাকার উপর 20% চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছরের জন্য বিনিয়োগ করা সুদ বার্ষিক এবং অর্ধবার্ষিক হিসাবে সংযোজিত হলে দুটি ক্ষেত্রে প্রাপ্ত সুদের পার্থক্যের পরিমাণ নির্ণয় করুন, তাই তো। দেখো কিছুই নাই, তোমাকে একটা প্রশ্নের দুটো দিয়ে দিয়েছে, তাও সহজভাবেই দিয়েছে। দেখো সুদ যদি বার্ষিক থাকে, ঠিক আছে, বার্ষিক থাকলে আমি তোমাকে কী বলছি, যদি 2 বছর দেওয়া থাকে তাহলে যেটা পার্সেন্টেজ থাকবে সেটা তুমি সাকসেসিভ করে নিবা, তাহলে তোমার কম্পাউন্ড ইন্টারেস্ট বেরিয়ে যাবে, যখন কখন বার্ষিক থাকবে আর 2 বছর দেওয়া থাকবে। তো দেখো 20% যদি আমি সাকসেসিভ করি, 20 প্লাস 20 ইন্টু 20 বাই তোমার কত 100, এই দুটো শূন্য দিয়ে এই দুটো শূন্য কেটে গেল, তার মানে এটা তোমার কত আসছে দেখো 44%, তাই তো, 44%। এবার দেখো যদি অর্ধবার্ষিক হয় তাহলে আমি তোমায় কী বলেছি, যদি অর্ধবার্ষিক হয় তাহলে রেট তোমার কী হয়ে যাবে, সঙ্গে সঙ্গে অর্ধেক হয়ে যাবে, আর টাইম যেটা আছে সেটা তোমার কী হয়ে যাবে, দ্বিগুণ হয়ে যাবে, ঠিক। তো দেখো আমাকে অর্ধবার্ষিক যখন বলেছে তখন এই রেট যে আছে কী হয়ে যাবে, অর্ধেক হয়ে যাবে। তো রেট তোমার কত হচ্ছে দেখো, রেট হয়ে যাবে তোমার 10%, ঠিক, কারণ 20% ছিল, 2 দিয়ে ভাগ করলে 10%ই না হবে। আর অর্ধবার্ষিক মানে কি, 6 মাসের কথা বলেছে, তো টাইম যদি 6 মাস হয় এটাকে দ্বিগুণ করে দিতে হবে, 2 দ্বিগুণ করলে কত হবে 12 মাস, 12 মাস মানে 1 বছর, তাই তো, 1 বছর। আচ্ছা না 1 বছর না, আমাকে তো সময় তো এখানে সরি দেখো সময় তো আমাকে এখানে দিয়ে দিয়েছে না 2 বছর, তো টাইম কী হয়ে যাবে তোমার 2 গুণ হয়ে যাবে, তো 2 ইন্টু 2 তোমার কত হয়ে যাবে 4 বছর, ঠিক। তো দেখো এবার তোমার কী হয়ে গেল প্রশ্নটা, যে 10% সুদের দরে 4 বছরের এই কম্পাউন্ড ইন্টারেস্ট কত হবে। তো দেখো তোমরা না সোজাসুজি মনেই রাখো, ঠিক আছে, 10%-এরটা তো মনেই রাখো, যদি 10% দেওয়া থাকে, ঠিক আছে, 2 বছরের তোমার সিআই হবে কত 21%, ঠিক আছে, 21%। যদি 3 বছরের জিজ্ঞেস করে 10% থাকবে, 3 বছরের কম্পাউন্ড ইন্টারেস্ট বার করতে হবে, সেটা হয়ে যাবে তোমার 33.1%, ঠিক আছে। আর যদি তোমাকে 4 বছরের জিজ্ঞেস করে তো সেটা হয়ে যাবে তোমার 46.41%। এটা ডিরেক্ট মনে রাখো, আর কিছুই করতে হবে না। তো আমাকে দেখো 10% তোমার কী দিয়েছে রেট, আর 4 বছর সময় দিয়েছে, তো 4 বছর যদি হয় তো সিআই কত হয়ে যাবে 46.41, মানে এটা তোমার হয়ে যাবে 46.41, দুটো আমরা সিআই পেয়ে গেলাম। আমাকে বলেছে কি সুদের পার্থক্য, তো দেখো এদের সুদের পার্থক্য কত আছে, তুমি বলবা এটা সুদের পার্থক্য আছে 2.41, তাই তো, এক সেকেন্ড, এটা তুমি বলবা এদের দুটোর পার্থক্য কত 2.41, তো এটাই তুমি মানে এই পার্সেন্টেজটাই তুমি 1,80,000 বার করে দাও, তাহলে তুমি অ্যান্সার পেয়ে যাবা। তো এটা দেখো পার্সেন্টেজ যদি সরাই তো নিচে 100 চলে আসবে, তাই তো,
ইন্টু হচ্ছে তোমার 1,80,000, 4টা শূন্য না? তো ব্যাস এই দশমিক উঠাবো তো দুটো শূন্য কেটে যাবে, এই দুটো শূন্য দিয়ে এই দুটো শূন্য কেটে যাবে, তো কত হবে 18 একে 18 8, দেখো লাস্টে একটারই 8 আছে, তো এটাই তোমার কী হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, করে নিবা এভাবে। মনে রাখবা শুধু অর্ধবার্ষিক যদি থাকে তো রেট তোমার কী হয়ে যাবে অর্ধেক হয়ে যাবে আর টাইম তোমার দ্বিগুণ হয়ে যাবে। আর যদি তোমাকে বার্ষিক দেওয়া থাকে তাহলে মানে বার্ষিক সরল সুদ যদি তোমার কম্পাউন্ড ইন্টারেস্ট বার করতে হয়, সেক্ষেত্রে তুমি কী করবো 2 বছর যদি প্রশ্নে দেওয়া থাকে সঙ্গে সঙ্গে সাকসেসিভ করে নেবা রেটের, তো 2 বছর যেটা তোমার আসবে সেটা তোমার কী হয়ে যাবে সিআই হয়ে যাবে। আর যদি 10% প্রশ্ন দেওয়া থাকে তাহলে তোমার সিআই কীরকম হবে, 2 বছর যদি জিজ্ঞেস করে তো ডিরেক্ট সিআই 21% মারবা, মানে এই ধরো 1,80,000 টাকার বললো কি 10% সরল এই চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছরের সিআই কত হবে, তো 1,80,000-এর সাথে 21% গুণ করে দিবা, অ্যান্সার বেরিয়ে যাবে, মানে এটার 21% বার করে নিবা। যদি তোমাকে 3 বছর জিজ্ঞেস করে তাহলে তুমি 33.1% দিয়ে এটাকে মানে বের করে দিবা, 4 বছরের জিজ্ঞেস করলে এটা দিয়ে বার করে দিবা। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে একটি ট্রেন 81 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে চলছে এবং এটি একই দিকে 9 কিলোমিটার বেগে চলমান একজন সাইকেল চালককে 10 সেকেন্ডে অতিক্রম করে। একই ট্রেন একটি প্ল্যাটফর্মকে 20 সেকেন্ডে অতিক্রম করে। ট্রেনের দৈর্ঘ্য এবং প্ল্যাটফর্মের দৈর্ঘ্যের অনুপাত নির্ণয় করো, তাই তো? দেখো প্রথমে আমি ট্রেনের যেই লেন্থ আছে সেটা বার করে নিই। তো দেখো একটা কি করছে যে চলমান সাইকেল চালককে যখন পার করছে, তো দেখো আমি তোমায় কি বলেছি ট্রেন যদি একটা সিঙ্গেল পিসকে পার করে, সিঙ্গেল পিস মানে কি একটা মানুষ, ল্যাম্পপোস্ট, কোনো পিলার, তাই না, কোনো গাছ, এখানে দেখো একটা সাইকেল চালক যে আছে সে তো একটা মানুষই না, তো সে কী করবে ট্রেন যখন এই সাইকেল চালককে পার করবে তখন নিজের ডিস্টেন্সটাই কভার করবে। তো এক্ষেত্রে আমরা ডিস্টেন্স সমান সমান কী বলবো, যেটা ট্রেনের লেন্থ আছে সেটাই, তাই না? তো আমরা এরকম বলতে পারি যে ডিস্টেন্স সমান সমান কী হয় স্পিড ইন্টু টাইম। আমাকে ট্রেনের লেন্থ বার করতে হবে যেটাকে আমরা ডিস্টেন্স হিসাবে ধরবো, ট্রেনের লেন্থ সমান সমান স্পিড। দেখো বলছে এটি একই দিকে যাচ্ছে, দুজন যখন একই দিকে যায় তখন রিলেটিভ স্পিড কী হয়ে যায় ট্রেনের ক্ষেত্রে মাইনাস হয়ে যায়। তো দেখো একটা আছে তোমার 81 ট্রেন আর মাইনাস হচ্ছে তোমার 9, এটা তোমার কি কিলোমিটার প্রতি ঘন্টাতে আছে, কিন্তু দেখো এটা আমায় কি মিটার প্রতি সেকেন্ডে বার করতে হবে, তাই না, কারণ সেকেন্ড দেওয়া আছে। তো দেখো এটাকে সেকেন্ড করার জন্য 5/18 দিয়ে গুণ, আর টাইম কত লাগছে 10 সেকেন্ড, তো ইন্টু 10। তো দেখো 81 থেকে 9 বাদ দিলে কত হয়ে যাবে 72, 18 বার এটা কেটে যাবে তোমার 4 বার, 4 5 20, 20 আর 10-এ 200 মিটার তোমার কি হয়ে গেল ট্রেনের লেন্থ হয়ে গেল। এবার আমাকে বলছে একই ট্রেন প্ল্যাটফর্মকে 20 সেকেন্ডে পার করছে, তাই তো? তো দেখো আমি তোমাকে কী বলছিলাম, যদি ট্রেন যে আছে সে যদি একটা প্ল্যাটফর্ম, একটা ব্রিজ, একটা সুড়ঙ্গ বা অন্য কোনো ট্রেনকেও যদি পার করে তাহলে ট্রেনের যেটা লেন্থ হবে সেটা আর এদের মধ্যে যেটা দেওয়া থাকবে সেটার লেন্থের যোগফল তোমার ডিস্টেন্সকে রিপ্রেজেন্ট করবে। তো এক্ষেত্রে তোমার ডিস্টেন্সের ফর্মুলাতে আমরা কী কী রাখবো, যেহেতু ডিস্টেন্স আমাকে বার করতে হবে প্ল্যাটফর্মের, তো দেখো 200 মিটার তো তোমার ট্রেন আছে প্লাস প্ল্যাটফর্ম যেটা আছে, তো আমি ধরলাম এক্স আছে প্ল্যাটফর্ম, সমান সমান ট্রেনের স্পিড কত আছে 81, 5/18 দিয়ে গুণ করো কারণ মিটার প্রতি সেকেন্ডে করতে হবে, ইন্টু হচ্ছে টাইম কত দিয়েছে আমাকে 20 সেকেন্ড, তো 20 দিয়ে করে দাও। 9 বারে 9 দুগুণি 18, 9 9 81, 2 বারে এটা কেটে গেল তোমার কত 10 বার, তো এটা কত হবে 9 10 90, 90 5 450, তাই তো? তো 200 এক্স 200 প্লাস এক্স সমান সমান 450, তাহলে এক্সের মান কত হবে এই 200টাকে এদিকে ভাগিয়ে দাও তো বিয়োগ হয়ে যাবে, মানে 250 হয়ে যাবে, তাই তো? এটা কি হলো তোমার প্ল্যাটফর্মের লেন্থ হয়ে গেল। আমাকে ট্রেনের লেন্থ বলেছে দিয়েছে কত, দেখো আমাকে ট্রেনের লেন্থ দিয়ে দিয়েছে তোমাকে 200 মিটার পেয়েছি আর প্ল্যাটফর্ম পেয়েছি 250, এই শূন্য কেটে গেল, 5 বারে 5 4 20, 5 5 25, তো 4.5 তোমার কী হয়ে যাবে কারেক্ট অ্যান্সার অপশান নাম্বার ডি, তাই না? চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে 3টি নল 12 ঘন্টা, 15 ঘন্টা এবং 20 ঘন্টায় একটি ট্যাঙ্ক পূর্ণ করতে পারে। 3টি নল একসঙ্গে খোলা থাকলে ট্যাঙ্কের 1/2 অংশ কত সময়ে পূর্ণ করবে, তাই তো? দেখো আমি ধরলাম 3টা নল, একটা নল হচ্ছে এ যে হচ্ছে 12 ঘন্টায়, একটা নল হচ্ছে বি যে 15 ঘন্টায়, একটা নল হচ্ছে সি যে তোমার 20 ঘন্টায় একটা ট্যাঙ্ককে পূর্ণ করছে, তাই তো? তো আমি যদি ট্যাঙ্কের যদি আমি বের করি যে কত ইউনিটের ট্যাঙ্ক আছে, কীভাবে বার করবো এই তিনটার এলসিএম, তো 12 15 60-এর এলসিএম 20-এর এলসিএম কত হয়ে যাবে 60 হয়ে যাবে,
তার মানে এ যে আছে সে 60 ইউনিট পূর্ণ করতে 12 মিনিট সময় মানে 12 ঘন্টা সময় নিচ্ছে। তার মানে 1 ইউনিট পূর্ণ করতে কত 5 ঘন্টা। সেরকম বি 1 ইউনিট পূর্ণ করতে 4 ঘন্টা, সি 1 ইউনিট পূর্ণ করতে 3 ঘন্টা সময় নিচ্ছে। বলছে একটি ট্যাঙ্ক পূর্ণ করতে হবে, 3টা নল একসাথে খোলা থাকলে ট্যাঙ্কের 1/2 অংশ। তো ট্যাঙ্ক আছে তোমার 60, এর যদি 1/2 অংশ বার করি কত হবে তোমার 30 ইউনিট হয়ে যাবে। মানে আমাকে 30 ইউনিট ভর্তি করতে হবে। আর এটা তোমার কি এ বি সি একসাথে কাজ করছে। তো এ দেখো মানে 1 ঘন্টায় কত 5 ইউনিট করে, বি 1 ঘন্টায় 4 ইউনিট, সি 1 ঘন্টায় 3 ইউনিট। তো 3জন যদি একসাথে কাজ করে তো 5 4 9, 9 3 12 ইউনিট কাজ হবে তোমার কত 1 ঘন্টায়। আমাকে 30 ইউনিট করতে হবে, তো কতক্ষণ সময় লাগবে 12 দিয়ে ভাগ করে দাও। 6 বারে 6 দুগুণি 12, 6 বারে 5, 5/2 মানে কি তোমার 2.5 ঘন্টা, তাই তো? এটাই তোমার কারেক্ট অ্যান্সার, অপশন নাম্বার এ। চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে দুটো বিন্দু থেকে একে অপরের দিকে ছুটে আসা দুটো ট্রেনের দূরত্ব 1 কিলোমিটার। ট্রেন দুটির দৈর্ঘ্য যদি এত আর এত মিটার হয় এবং যদি তাদের গতিবেগ যথাক্রমে এত এবং এত হয়, তবে একে অপরকে সম্পূর্ণরূপে অতিক্রম করতে তাদের কত সময় লাগবে, তাই তো? দেখো প্রশ্ন আমার কী বলেছে যে দুটো বিন্দু আছে, একটা বিন্দু এটা, একটা বিন্দু এটা, ঠিক আছে? এ বলছে কি এখানে দুটো ট্রেন দাঁড়িয়ে আছে আর এদের মাঝখানে যে ডিস্টেন্সটা আছে সেটা তোমাকে দিয়েছে কত 1 কিলোমিটার। তো 1 কিলোমিটার, ঠিক আছে? আর বলছে কি দুটো ট্রেনের দৈর্ঘ্য কত, একজনের আছে 270 আর একজনের আছে 330, ঠিক আছে? 330। আর এরা কি একে অপরের বিপরীত দিকে যাচ্ছে। আমাকে কি বলেছে যে তাদের অতিক্রম করতে কত সময় লাগবে, তাই না? তা একটু আগে আমি তোমায় কী বললাম, যদি একটা ট্রেন অন্য কোনো প্ল্যাটফর্ম, ব্রিজ, সুড়ঙ্গ বা অন্য কোনো ট্রেনকেও যদি ক্রস করে তাহলে ডিস্টেন্স কী হয়ে যাবে তোমার, যে একটা ট্রেনের লেন্থ, ঠিক আছে, প্লাস এগুলোর মধ্যে যেটা দেওয়া থাকবে সেটা। তো এখানে কি আরেকটা ট্রেন দেওয়া আছে, তো দুটো ট্রেনের লেন্থের যোগফল হয়ে যাবে, তাই না? তো আমরা এটা বলতে পারি, তো ডিস্টেন্স কত হয়ে যাবে দেখো 270 আর 330, 27 আর 30 কত হয় 60, মানে 600 হয়ে যাবে। আর 600 আর এদের মাঝখানে যেটা আছে 1 কিলোমিটার, 1 কিলোমিটারকে আমরা বলতে পারি 1000 মিটার, তাই না? 1000 মিটার, কারণ এগুলো সব মিটারে আছে। তো 1000 মিটার আর 600 মিটার 1600 মিটার। তো 1600 তোমার কী হলো ডিস্টেন্স সমান সমান স্পিড ইন্টু টাইম। স্পিড কী হবে দেখো, দুটো ট্রেন কি একে অপরের দিকে ছুটছে, মানে বিপরীত দিকে আছে, তো স্পিড কী হয়ে যাবে যোগ হয়ে যাবে রিলেটিভ স্পিড। 90 আর 70 কত হয় 160। তো 160 এটাকে কী করতে হবে 5/18 দিয়ে গুণ, কারণ এটাও কিলোমিটার প্রতি ঘন্টাতে আছে, এটাকে আমাকে কি মিটার প্রতি সেকেন্ডে করতে হবে। আর ইন্টুকে আমাকে টাইম বার করতে হবে যে কত সেকেন্ডে ক্রস করবে। তো ব্যাস কাটাকুটি করো, অ্যান্সার বার করে নাও। দেখো এই শূন্য দিয়ে এই শূন্য কেটে গেল, 16 দিয়ে এটা কেটে গেল তোমার 10 বার, 5 বার এটা কেটে যাবে তোমার 2 বার, 18 যদি গুণ হয়ে যায় তো 18 দুগুণি কত 36 সেকেন্ড তোমার সময় লাগবে। অপশন নাম্বার ডি কারেক্ট অ্যান্সার, তাই না? চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে 1,20,000 টাকার একটি রাশি 40% বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হারে 1 বছরের জন্য বিনিয়োগ করা হয়, যেখানে সুদ ত্রৈমাসিক মানে কোয়ার্টারলি রূপেই সংযোজিত হয়। বলছে বছরের শেষে প্রাপ্ত চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করো, তাই তো? দেখো মনে রাখবা, যখনই তোমাকে প্রশ্নে ত্রৈমাসিক দেওয়া থাকবে না কোয়ার্টারলি, তোমার ফার্স্ট কাজ হবে যেটা রেট আছে সেটাকে তোমার 4 দিয়ে ভাগ করে দেওয়া, আর যেটা টাইম আছে সেটাকে 4 দিয়ে গুণ করে দেওয়া। যেমন অর্ধবার্ষিকে কী হয় তোমার রেট যেটা আছে সেটাকে 2 দিয়ে ভাগ করতে হয়, আর টাইম যেটা আছে সেটা কি 2 দিয়ে গুণ করতে হয়। এটা অর্ধবার্ষিকে মানে হাফ ইয়ারলি, তাই তো হাফ ইয়ারলি। কিন্তু এটা তোমার কি কোয়ার্টারলি হবে। তো দেখো রেট কী হয়ে যাবে 40 আছে 4 দিয়ে ভাগ করলে তোমার কত হয়ে যাবে 10%। তো রেট হয়ে গেল 10%। আর টাইম কত হবে বলো, 1 বছর ছিল 4 দিয়ে গুণ হবে মানে 4 বছর হয়ে যাবে, তাই তো? একটু আগে আমি তোমায় কী বললাম, যদি 10% দেওয়া থাকে, ঠিক আছে, তাহলে যদি 2 বছর সময় দেওয়া থাকে তাহলে সিআই কত হবে 21%। যদি 3 বছর দেওয়া থাকে তো কত হবে 33.1%। আর যদি 4 বছর দেওয়া থাকে তাহলে কত হয়ে যাবে তোমার 46.41%। এটা তোমার কী হয়ে যাবে, এই তিনটা সিআই হয়ে যাবে, বুঝতে পারলে তো? এবার দেখো 10% রেট দেওয়া আছে, 4 বছর সময় দেওয়া আছে, তাই তো 4 ইয়ার হবে এটা 4 বছর। তো আমাকে কী বলে চক্রবৃদ্ধি সুদ বার করতে, তো কত হবে 4 বছরের চক্রবৃদ্ধি সুদ 46.41। তো ব্যাস তুমি 8,000-এর 8,000 কেন 1,20,000, তাই না? 1,20,000-এ 46.41% বার করে নাও, পার্সেন্টেজ সরানোর জন্য নিচে 100। তো এই দশমিক উঠিয়ে এই দুটো শূন্য কেটে গেল, এই দুটো শূন্য দিয়ে এই দুটো শূন্য কেটে গেল। এবার দেখো 12 একে 12-র 2 লাস্টে 2 হবে, তো এটাতে 2 আছে এটাতে 2 আছে, এই দুটো বাদ হয়ে গেল। 12 একে 12-র 2 হাতে থাকলো 1, 12 4-এ 48 আর 1-এ 49, লাস্টে 9 2 হবে।
এখানে দেখো 3 2 আছে, এটা অ্যান্সার হবে না, অপশান নাম্বার এ কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, তো এই দুটো নিয়ম মনে রাখবা, কারণ এই দুটো নিয়ম থেকে এখন লাগাতার প্রশ্ন দিচ্ছে, বুঝতে পারলে তো? অর্ধবার্ষিক আর ত্রৈমাসিক। অর্ধবার্ষিক দিলে তুমি রেটকে অর্ধেক, টাইমকে দ্বিগুণ করে দিবা, আর কোয়ার্টারলি যদি দেয় ত্রৈমাসিক, তাহলে তোমার রেটকে মানে 4 দিয়ে ভাগ করবা, টাইমকে 4 দিয়ে গুণ করবা, যেটা তোমাকে প্রশ্নে দেওয়া থাকবে। কেমন? চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে কোনো সংখ্যা থেকে 16 বিয়োগ করলে সংখ্যাটি তার মূল মানের 80% হয়ে যায়, সংখ্যাটি নির্ণয় করো। এই কোশ্চেনটা না 2025-এর যে গ্রুপ ডিটা হয়েছিল না, খুব জিজ্ঞেস করেছে, প্রত্যেক মানে 101 বার জিজ্ঞেস করেছে এই কোশ্চেনটা। আবার দেখো এই গ্রুপ ডিতে আবার রিসেন্টলি এটা শুরু করেছে, কারণ এতদিন পর্যন্ত এই প্রশ্নটা আসেনি, বুঝতে পারলে তো? তো এটাও তোমরা কি নিজে করে আমাকে জানাবা তো কমেন্ট সেকশানে, ঠিক আছে? জানিও এটা কত অ্যান্সার হবে। বাকি ক্লাসটা কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। জয় হিন্দ।